আসসালামু আলাইকুম। সবাইকে আমার আজকের লাইভে স্বাগতম। আমরা জানি যে আমরা চাইল্ড সাইকোলজি নিয়ে একটা সিরিজ লাইভ সেশন আমরা আয়োজন করছি। তো আজকে হলো চাইল্ড সাইকোলজি নিয়ে আমাদের দ্বিতীয় সেশন, সেকেন্ড সেশন। প্রথম সেশনে আমরা চাইল্ড সাইকোলজি সম্পর্কে হালকা ধারণা পেয়েছি। তো আজকে হলো আমাদের দ্বিতীয় সেশন। দ্বিতীয় সেশনে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট, রিসার্চ অ্যান্ড থিওরিজ সম্পর্কে কিছু ধারণা নিব। যে থিওরিজ গুলো সম্পর্কে আমরা মূলত আজকে জানবো এবং ধীরে ধীরে আরো সেশনের মাধ্যমে ওই থিওরিজ এর ডিটেলস বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং বুঝতে পারবো। তো আমরা দেরি না করে আমাদের আলোচনা শুরু করি। আজকের যেই চাইল্ড ডেভেলপমেন্ট রিসার্চ এবং থিওরিজ নিয়ে আলোচনা করব, সেটার প্রথম যে থিওরি সেটা হলো ম্যাচুরেশন থিওরি। Maturation theory, otherwise known as physical development, is one of the oldest theories of child development research, and it was first developed in 1925. Created by Arnold Gassel, the theory says that children mature as they age physically. Over 50 years, Gassel performed many studies at the Yale Clinic of Child Development, and he determined that the most critical factor in a child's development is their genes. অর্থাৎ আমরা এটাই বুঝতে পারলাম যে চাইল্ড ডেভেলপমেন্টের যে ম্যাচুরেশন থিওরি, এটা আমরা ফিজিক্যাল ডেভেলপমেন্ট হিসেবেও পরিচিত, যেটাকে বলা হয় ফিজিক্যাল ডেভেলপমেন্ট বা শারীরিক যে উন্নয়ন বা উন্নতি। এটা প্রথম ডেভেলপ হয় 1925 সালে এবং আর্নল্ড গ্যাসেল এই থিওরিটা আবিষ্কার করে এবং সে 50 বছর ধরে ইয়েল ক্লিনিকের মাধ্যমে, ইয়েল ক্লিনিক অফ চাইল্ড ডেভেলপমেন্টের মাধ্যমে সে রিসার্চ করে এটা ডিটারমাইন পেয়েছে যে চাইল্ড ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট বা ম্যাচুরেশন এর ভিতরে সবচাইতে যেটা ফ্যাক্টর কাজ করে সেটা হলো জিনস বা জেনেটিক, অর্থাৎ যেটা আমরা আমাদের বাবা মা থেকে পেয়ে এসেছি। জেনেটিক জিনসটা ওটা মূলত বেশি কার্যকর বা বেশি ইফেক্ট ফেলে আমাদের বাচ্চাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে। According to this theory, development takes place throughout the maturation of the child's nervous system. এই থিওরি অনুযায়ী এটাও উনি বলেছেন, আর্নল্ড গ্যাসেল, যে আমাদের বাচ্চাদের যে নার্ভাস সিস্টেম বা আমাদের শরীরে যে নার্ভাস সিস্টেমটা থাকে, ওই নার্ভাস সিস্টেমের ডেভেলপমেন্টের সাথে সাথে আমাদের ফিজিক্যাল ডেভেলপমেন্টটা হয়। অর্থাৎ নার্ভাস সিস্টেমটা যত দ্রুত ডেভেলপ হয়, আমাদের ফিজিক্যাল ডেভেলপমেন্টটাও তত দ্রুত হয়, এটাই এখানে বলা হয়েছে। এবং এটা ক্ষেত্রে জিনটা বেশি বা জিন্স যা আমাদের শরীরে জিন্স থাকে ওটা বেশি কার্যকরী ভূমিকা পালন করে। Normal development is placed in an age range like 3 to 6 months of age. Thus development rates can vary between individual children. অর্থাৎ একটা বাচ্চার নর্মাল ডেভেলপমেন্ট 3 to 6 মান্থ ভিতরে হয়ে যায়, চেঞ্জ হয়, আস্তে আস্তে ডেভেলপ হয়। অর্থাৎ প্রতি 3 to 6 মান্থে ডেভেলপমেন্টের এক একটা স্টেজ পার করে বাচ্চারা। বাট এটা সবার ক্ষেত্রে একরকম না, বিভিন্ন বাচ্চার ক্ষেত্রে এক এক বাচ্চার ক্ষেত্রে এক এক রকম হতে পারে। কারোর জন্য একটু দ্রুত হতে পারে, কারো ডেভেলপমেন্ট একটু দ্রুত হয়, আবার কারো ডেভেলপমেন্ট হতে পারে একটু ধীর গতিতে হয়। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে সব বাচ্চা একই সাথেই যে ডেভেলপ হবে, একই বয়সেই যে সবকিছু সকল বাচ্চা একই রকম হবে এরকম না, কারো ধীর গতি হতে পারে, কারো দ্রুত হতে পারে। তো এটা একটা থিওরি হলো আমাদের ফিজিক্যাল ডেভেলপমেন্টের। যেই থিওরির আরো বিস্তারিত স্টেজ গুলো আমরা আরো পরবর্তী সেশন গুলোতে আমরা পাবো ইনশাল্লাহ। আজকে শুধু থিওরি গুলো সম্পর্কে হালকা ধারণা নিব। তারপরে যে থিওরিটা সেটা হলো বিহেভিয়ারিস্ট থিওরি। The behaviorist theory was developed by B.F. Skinner and John Watson, and it differs from the maturation theory because it focuses less on nature, অর্থাৎ genes, and more on nurture, environment. অর্থাৎ এই থিওরিটা যে ডেভেলপ করেছে সেটা হলো B.F. Skinner and John Watson দুজনে, এবং এটা ম্যাচুরেশন থিওরি বা ফিজিক্যাল ডেভেলপমেন্ট থেকে একটু আলাদা। কেন? ম্যাচুরেশন থিওরিটা বেশিরভাগ জোর দেওয়া হয়েছে জিন্সের উপর, অর্থাৎ ন্যাচারাল যেটা সেটার উপর। বাট এখানে নার্চার, যেটা আমরা বলি এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশ, পরিস্থিতি, আবহাওয়া,
যে এনভায়রনমেন্টে আমরা বসবাস করি, বড় হই, ওটাকে বোঝানো হয়েছে নার্চার। তো এই এনভায়রনমেন্টটা বেশি প্রভাব ফেলে আমাদের বিহেভিয়ার থিওরিতে। Behaviorist theory says that when a baby is born, their mind is like a blank state. অর্থাৎ একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তার মাইন্ড কিন্তু ব্ল্যাঙ্ক স্টেট থাকে, তার মাইন্ডে তখন খালি থাকে, কোনো কিছুই থাকে না। As they encounter new things and experiences within their environment, the development of their personality or abilities reflects the particular things they encounter. অর্থাৎ তারা যখন বাচ্চা জন্মগ্রহণ করার পরে যেহেতু আমাদের বাচ্চার মাইন্ডটা ব্ল্যাঙ্ক স্টেটে থাকে, বাট সে যখন আস্তে আস্তে বড় হয়, এক্সপেরিয়েন্স করে তার পরিবেশ পরিস্থিতি, সে আশেপাশের জিনিসগুলো দেখে, আশেপাশের মানুষগুলোকে দেখে, বিহেভিয়ার দেখে, পরিবেশ দেখে, ওই যে পরিবেশ থেকে দেখে দেখে তার ভিতরে ওগুলো ডেভেলপ হয়, ওগুলো শিখে সে, তার ভিতরে পার্সোনালিটি তৈরি হয়, তার ভিতরে বিভিন্ন অ্যাবিলিটিস তৈরি হয়, দেখে দেখে, শুনে শুনে এবং শিক্ষার মাধ্যমে। এইভাবে সে এনকাউন্টার করে, অর্থাৎ কোনো কিছুকে ক্যাচ করে তার পরিবেশ পরিস্থিতি থেকে। এভাবেই তার নিজের বিহেভিয়ার, নিজের পার্সোনালিটি তৈরি হয়। এখানেই এই থিওরিতে এই জিনিসটাই বোঝানো হয়েছে যে মূলত বিহেভিয়ারিস্ট থিওরি যেটা বিহেভিয়ার তৈরি বা পার্সোনালিটি তৈরি, সেটা মূলত আমাদের নেচার যেটা, জিন্স যেটা, সেটা থেকে বেশি প্রভাব ফেলে আমাদের নার্চার, এনভায়রনমেন্ট। তো এনভায়রনমেন্ট যেই বাচ্চা যেই পরিবেশে বড় হবে সে ওরকমই হবে। সে যদি ভালো পরিবেশ পেয়ে বড় হয় তার ভিতরে ভালো গুণাগুণগুলো পরিলক্ষিত হবে, আর যদি খারাপ পরিবেশে বড় হয় তার ভিতরে দেখবেন খারাপ গুণাগুণগুলো চলে আসবে। ওকে, আমরা পরবর্তী থিওরিতে যাই, যেটা হলো সাইকোলজিক্যাল অ্যান্ড ইমোশনাল থিওরি। The psychological and emotional theory is associated with the three primary theories. অর্থাৎ তিনজন প্রাইমারি থিওরিস্টের মাধ্যমে এটা অ্যাসোসিয়েটেড হয়েছে বা এই থিওরিটা গবেষণা হয়েছে বা ডেভেলপ হয়েছে। নাম্বার ওয়ান যেটা ইরিক এরিকসন। The theory is almost entirely focused on personality formation and 8 ages that every person goes through between their birth and adulthood. Every age is a constant struggle between positive and negative emotional states. How individuals live each stage depends on the environment they live in, how the individual is cared for, or what experiences they are exposed to. অর্থাৎ এরিক এরিকসনের যে থিওরিটা, সেই থিওরিটা মূলত যেটা ফোকাস করা হয়েছে যে একটা মানুষের একবারে জন্ম থেকে বৃদ্ধ হওয়া পর্যন্ত তাদের 8টা ইমোশনাল স্টেজ থাকে বা এইজ থাকে, 8টা এইজ। এই প্রত্যেকটা 8টা এইজের প্রত্যেকটা ক্ষেত্রেই তাকে স্ট্রাগল করতে হয়, পজিটিভ এবং নেগেটিভ এই দুটাকে আলাদা আলাদা করার ক্ষেত্রে বা শিক্ষার ক্ষেত্রে, জানার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে, নিজের ভিতরে তৈরি করার ক্ষেত্রে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। এই যে ইমোশনাল পজিটিভ এবং নেগেটিভ সাইড নিজের ভিতরে তৈরি হয়, সেটা কিভাবে তৈরি হয়? এটা তৈরি হয় তার এনভায়রনমেন্টের মাধ্যমে। সে কোন এনভায়রনমেন্টে বসবাস করতেছে, তার সাথে অন্যরা কিভাবে বিহেভিয়ার করতেছে, তার পিতামাতা, আত্মীয় স্বজন, বাচ্চাদেরকে কিভাবে বিহেভিয়ার দিয়ে তাদের ভিতরে ওই পরিবেশটা আনতেছে বা ওই জিনিসগুলো তাদের ভিতরে শিখাচ্ছে, তাদেরকে দেখাচ্ছে, শিখাচ্ছে। কারণ হলো একটা বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয়, বড় হওয়ার পরেও কিন্তু সে তার পরিবেশ থেকে শিখে, পরিবেশ থেকে জানে, পরিবেশের বিহেভিয়ার থেকে সে অ্যাফেক্টেড হয়। ওইগুলোই বলা হয়েছে রিগ্রেশনের থিওরিতে যে 8টা স্টেজে সে নানা ধরনের স্ট্রাগলের ভিতরে দিয়ে যায়, যে স্ট্রাগলের মাধ্যমে সে পজিটিভ এবং নেগেটিভ ইমোশনাল স্টেটে সে প্রবেশ করে। তো পরবর্তী যেটা ছিল ফিজিক্যাল সাইকোলজিক্যাল অ্যান্ড ইমোশনাল থিওরির যে সায়েন্টিস্ট, সেটা হলো জন বাউলবি। জন বাউলবি, he was concerned with the relationships that develop between children and their parents, and his particular concern was with attachment. Bowlby believed that attachment develops over 4 phases of an individual's life. অর্থাৎ একটা বাচ্চার সাথে তার পিতামাতার যে অ্যাটাচমেন্টটা বা যে রিলেশনটা, সেটা তৈরি হয় 4টা স্টেজে। সে তার থিওরির মাধ্যমে এটাই ব্যাখ্যা করেছে, 4টা স্টেজ একটা মানুষের লাইফের 4টা স্টেজে এই রিলেশনশিপ বা অ্যাটাচমেন্ট গুলো তৈরি হয় বা ডেভেলপ হয়, and that it stems from the caregiving activities that both parents and their children take part in.
অর্থাৎ যেখানে বাচ্চারা এবং তার পিতামাতা সবাই একত্রে তাদের বিহেভিয়ারের মাধ্যমে, তাদের আচার আচরণের মাধ্যমে এবং তাদের আন্তরিকতার মাধ্যমে কিন্তু এই অ্যাটাচমেন্ট বা রিলেশনশিপ গুলো তৈরি হয়। ওকে, নাম্বার 3 যে ছিল সেটা হলো ম্যারি এইনসোথ। ম্যারি এইনসোথ expanded Bowlby's work. She created an experiment designed to test the attachment between moms and their children. The test determines whether an infant is attached either securely or insecurely, or whether they avoid their parents. অর্থাৎ ম্যারি আইনস্টোন এখানে এটাই ব্যাখ্যা করেছেন, বাউলবিজ ওয়ার্ক যেটা ব্যাখ্যা করেছিলেন জন বাউলবি, তারটাকে আরেকটু ব্যাখ্যা দিয়ে সে আরেকটু জাস্ট স্পেসিফিকেশন করেছে। সেটা হলো একটা বাচ্চা এবং তার মায়ের সাথে অ্যাটাচমেন্টটা কিরকম হয়, সেটা হতে পারে সিকিউর অ্যাটাচমেন্ট অথবা ইনসিকিউর অ্যাটাচমেন্ট। আবার এরকমও হতে পারে যে বাচ্চারা তার পিতামাতাকে অ্যাভয়েড করছে। তো সে আরেকটু ক্লিয়ারিফাই করেছে তার ব্যাখ্যার মাধ্যমে। এই যে এই থিওরিগুলো আমরা এখন আপাতত জানতেছি যে থিওরিগুলো কেমন, বাট এটার ব্যাখ্যা বা বিস্তারিত আলোচনা আমরা পরবর্তীতে আস্তে আস্তে সেশনের মাধ্যমে সেগুলো আলোচনা করব। ওকে, এবার আসি আমরা আরেকটা থিওরি, সেটা হলো বায়োলজিক্যাল সিস্টেম থিওরি, ডিজাইনড বাই ইউরি বনফেন-বেনার। The bioecological system finds a balance in the argument of nature over nurture, which makes it different from other major theories which tend to choose sides in the argument. অর্থাৎ অন্যান্য থিওরি থেকে এটার ব্যাখ্যা বা এটা আসলে একটু ডিফারেন্ট, এবং সে বনফেন বেনার আর্গুমেন্টটা সে ন্যাচার ওভার নাচার, অর্থাৎ সে আর্গুমেন্ট বেশি দিয়েছে কি ন্যাচারের উপর। Bentham argues that all settings should be considered when trying to explain child development. অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে যখন কোনো আলোচনা হবে, এক্সপ্লেইন হবে, সে আর্গু করেছে বা ব্যাখ্যা দিয়েছে যে অল সেটিংস অর্থাৎ এভরিথিং, সেটা হতে পারে ন্যাচার এর ভিতর বা নার্চারের ভিতর, সবকিছুই সব এলিমেন্ট তাকেই ইনক্লুড করতে হবে। The argument is often used showing a series of circles that resembles a target. অর্থাৎ আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি সার্কেলের, যেখানে অনেকগুলো সার্কেল দেওয়া আছে। এটার মাধ্যমে সে ব্যাখ্যা দিয়েছে যে এই সার্কেলের প্রত্যেকটাই হলো একটা মানুষের, ধরতে পারি একটা বাচ্চার লাইফের বিষয়গুলো বা একটা বাচ্চার সাথে সম্পর্কিত জিনিস যেগুলো তার ডেভেলপমেন্টে ইফেক্ট করে। তো এখানে সে ব্যাখ্যা দিয়েছে সবচাইতে কেন্দ্রে যেটা, অর্থাৎ সবগুলো সার্কেলই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটার কেন্দ্র এক জায়গায়, সেটা হলো মাঝখানে যেটা সার্কেল দ্যাট রিজেম্বলস টার্গেট, টার্গেটটা হলো একবারে মাঝখানে যেটা, অর্থাৎ সবচেয়ে ছোট যে সার্কেলটা দেখতে পাচ্ছি আমরা মাঝখানে, সেটা যদি আমরা ধরি সেটা হলো একটা বাচ্চা বা একটা বাচ্চার জীবন। তারপরে পরবর্তীতে সেকেন্ড যে সার্কেলটা, সেটা আমরা ধরতে পারি তার অতি নিকটবর্তী যারা, যেমন পিতা মাতা, তার একবারে নিকটবর্তী বন্ধু, হতে পারে স্কুলের বন্ধু, স্কুলের টিচার, যারা সরাসরি সে বাচ্চার সাথে কমিউনিকেট করে এবং বাচ্চাকে শেখায়, বাচ্চা যাদের থেকে সরাসরি শিখতে পারে, এটা হতে পারে তার সবচেয়ে নিকটবর্তী সার্কেল, সেকেন্ড সার্কেল। ফার্স্ট সার্কেল তো সে নিজে, সেকেন্ড সার্কেল হলো এটা। এই সেকেন্ড সার্কেল কিন্তু সবচেয়ে বেশি প্রভাব ফেলে তার জীবন গঠনের ক্ষেত্রে, তার বায়োইকোলজিক্যাল যে সিস্টেমটা এভাবেই তৈরি হয়। তারপর থার্ড সার্কেলটাকে আমরা ধরতে পারি হলো তার পরবর্তী যারা সেকেন্ড সার্কেলকে ইফেক্ট করে, হতে পারে সেটা ডক্টর, হতে পারে সেটা আপনার ন্যানি, ঠিক আছে, হতে পারে কেয়ার গিভার, কাজের লোক, যাদের ব্যবহার বা যাদের আচার আচরণ, যাদের শিক্ষা, যাদের জ্ঞান আমাদের সেকেন্ড যে সার্কেল ছিল, যেটা আমাদের লাইফের সাথে, বাচ্চার লাইফের সাথে সবচাইতে নিকটবর্তী, পিতা মাতা ভাই বোন, তাদেরকে কি করে ইফেক্ট করে, তাদের বিহেভিয়ারের ইফেক্ট ফেলে, তাদের ইফেক্টের মাধ্যমেও কিন্তু তাদের বিহেভিয়ার চেঞ্জ হয়, তাদের আচার আচরণ চেঞ্জ হয়, কন্ট্রোল চেঞ্জ হয়, সবকিছু চেঞ্জ হয়। এটা একটা সার্কেল। আরেকটা সার্কেলকে আমরা ধরতে পারি আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যারা একটু দূরে থাকে বাট
তারাও কিন্তু আমাদের লাইফের ডেভেলপমেন্টের ক্ষেত্রে, আমাদের ইমোশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, মেন্টালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রভাব ফেলে। তাদের আচার আচরণ, কথাবার্তাও কিন্তু আমাদের লাইফে অনেকটা প্রভাব ফেলে। এভাবেই কিন্তু সে সার্কেলের মাধ্যমে একটা বায়ো ইকোলজিক্যাল সিস্টেম তৈরি করেছে, যে সিস্টেমের মাধ্যমে প্রত্যেকটা জিনিস, একটা একটা সমাজের প্রত্যেকটা বিষয় একটা মানুষের লাইফের ডেভেলপমেন্টের প্রভাব ফেলে। এটাই সে এখানে বোঝাতে চেয়েছে। তো আমরা পরবর্তী থিওরিতে চলে যাব। পরবর্তী যে থিওরিটা, সেটা হলো কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, বা জ্ঞানীয় বা জ্ঞানের উন্নয়ন বলতে পারি আমরা। Cognitive development theory, especially the Piaget theory, which is a type of cognitive development theory, is one of the most referenced theories in child development. অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে, বাচ্চাদের উন্নয়নের ক্ষেত্রে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরিটা সবচেয়ে বেশি রেফারেন্স হয়েছে, সবচেয়ে বেশি আলোচিত হয়েছে। Jean Piaget, the Swiss psychologist, suggests that children's intelligence undergoes changes as they grow. অর্থাৎ একটা বাচ্চা যখন বড় হয় আস্তে আস্তে, তাদের ইন্টেলিজেন্স, মেধা, ঠিক আছে, আস্তে আস্তে কি হয়, ডেভেলপ হয় বা চেঞ্জ হয়, পরিবর্তন হয়। আর সে যত বড় হবে আস্তে আস্তে সে তত শিখবে, তাদের জ্ঞান আস্তে আস্তে তত বাড়বে। Cognitive development in child is not only related to acquiring knowledge. Children need to build or develop a mental model of their surrounding world. অর্থাৎ কগনিটিভ ডেভেলপমেন্ট বলতে শুধুমাত্র নলেজ অ্যাকোয়ার করা বা জ্ঞান অর্জন করাই বোঝায় না। এটা একটা বাচ্চার যে মেন্টাল মডেল, তাদের মানসিক যে একটা মডেল তৈরি হয় তাদের ভিতরে, মানসিক মেন্টাল, তাদের ব্রেনের ভিতরে একটা মডেল তৈরি হয় তার সারাউন্ডিং ওয়ার্ল্ডের ব্যাপারে, তাদের পরিবেশে, পৃথিবীর বিষয়ে, প্রত্যেকটা সামাজিক প্রত্যেকটা বিষয়ে সে আস্তে আস্তে একটা মডেল তৈরি করে মাথার ভিতরে। যে মডেলের ভিতর, মডেলকে কেন্দ্র করে কিন্তু তার পার্সোনালিটিটা তৈরি হয় এবং সে ওইভাবেই চলে। যে সে একটা মডেল তৈরি করে যে এই কাজটা খারাপ, এই কাজটা ভালো, এই কাজটা ভালো না, এভাবে একটা মডেল তৈরি করে। সে ভালো কাজগুলোকে একরকম দেখে, খারাপ কাজগুলোকে একরকম দেখে। অর্থাৎ একটা কাজকে ভালো না খারাপ, সেটা তার জন্য কি ভালো হবে না খারাপ হবে, সে কোনটাকে চুজ করবে, এই যে তাদের মাইন্ডের ভিতরে একটা ডিসিশন আনে, একটা মডেল তৈরি হয়। এই জিন পিয়াগেট এটাই এখানে ব্যাখ্যা করেছেন, যে কগনিটিভ ডেভেলপমেন্টের মাধ্যমে সে শুধু জ্ঞানই অর্জন করে না, তার জ্ঞান বৃদ্ধির মাধ্যমে মাধ্যমে তার মাইন্ডে বা মানসিক একটা মডেল তৈরি হয়, একটা পার্সোনালিটি তৈরি হয়, যেটার উপর ভিত্তি করে তার বিহেভিয়ার হোক, ঠিক আছে, তার জ্ঞানের ধারা হোক, একটা দিকে ডেভেলপ হতে থাকে। তো সে কিরকম মডেল তার মাইন্ডের ভিতরে দাঁড় করাবে, সে কিভাবে কিরকম মডেলের মাধ্যমে তার জ্ঞানটাকে নির্ধারণ করবে, সেটা কিন্তু নির্ভর করে সে একই আমরা বলবো নার্চারের মাধ্যমে, নেচারের থেকে নার্চারের মাধ্যমে। অর্থাৎ আমাদের পরিবেশ পরিস্থিতি, সে কি শিখছে, কিভাবে শিখছে, কোথায় শিখছে, কোথা থেকে তার জ্ঞানগুলো অর্জন করতেছে, এই যে পারিপার্শ্বিক যে বিষয়গুলো সবকিছু ইনক্লুডেড থাকে এটার ভিতরে। এভাবেই কিন্তু তাদের ভিতরে একটা মানসিক মডেল তৈরি হয়। এটাই এখানে আলোচনা হবে ইনশাল্লাহ। আরো পরবর্তীতে সেশনগুলোতে আমরা আরো বিস্তারিত জানতে পারবো এবং প্রত্যেকটা মডেলের ব্যাখ্যা স্টেজ বাই স্টেজ আমরা জানতে পারবো আরো পরবর্তীতে সেশনগুলোর মাধ্যমে। আশা করি আপনারা পরবর্তী সেশনগুলোতে অ্যাক্টিভ থাকবেন এবং দেখবেন, যাতে করে যারা বাচ্চা পালনের সাথে সম্পৃক্ত হতে পারে, পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, যারা এই বাচ্চার সাথে সম্পর্কিত, বাচ্চার সুন্দর ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনারা ইফেক্ট ফেলতে পারেন, বাচ্চার সুন্দর ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনারা অবদান রাখতে পারেন, তারা ইনশাল্লাহ এই সেশনগুলো দেখে যাবেন। ইনশাল্লাহ অনেক কিছু আশা করি আলোচনা হবে। তো আজকে এ পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তী সেশন নিয়ে আমরা আবার চলে আসবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।